আজ আমি বানাবো পলতা পাতা দিয়ে বেসনের বড়া। এই জন্য আমি পলতা পাতা এইটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এখন পরিষ্কার করে করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাটতে হবে। কেটে নিই, তারপরে আবার ফের পরে কী করবো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। পলতা পাতা এই যে দেখতে এইরকম হয়, যারা যারা চেনেন না তারা এই যে এরকম। কেটে রাখলাম, যেগুলো শক্ত পার্ট সেগুলো নিয়ে নিই, আর যেগুলো নরম একটু তুলনামূলকভাবে পলতা পাতা শক্তই হয়, নরমগুলো নিয়ে নিয়েছি, আর বাকিগুলো সব ফেলে দিয়েছি। আর এইগুলো সব শক্ত পার্ট, এই জন্য এইগুলো আর ব্যবহার করা যাবে না। আর এগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এইটুকু দিয়ে এর সঙ্গে পেঁয়াজ, লবণ, চালের গুঁড়ো, বেসন এগুলো দিয়ে অ্যাড করে আমি পলতা পাতার বড়া তৈরি করব। পলতা পাতাগুলোকে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানটায় যেগুলো নরম পার্ট সেগুলো নিয়েছি, শক্ত পার্টগুলো নিয়ে নিই। এটা নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি ইমামি তেল, সাদা তেল, এটা নিয়েছি লবণ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো, যারা যেরকম পরিমাণে খায়, যেহেতু আমরা ঝাল বেশি খাই না তাই অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচো। আর এটা নিয়েছি কালো জিরে আর জোয়ান, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ বেশি খেলে বেশি দিতে পারে, অল্প খেলে আবার নাও দিলে না দিতে পারে, ইচ্ছা মতো সেটা। এখানে নিয়েছি হলুদ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো বেসন। তাহলে আজকের এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে পলতা পাতার বড়া। আর সাদা তেলে আমি করব, সেই জন্য। আর এখানে নিয়েছি বেকিং সোডা, প্রথমে দিয়ে দেবো এর মধ্যে বেকিং সোডা, তারপরে এখানে দিয়ে দেবো চালের গুঁড়োগুলো, এখানে পরিমাণ মতো দেবো লবণ, তারপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচো, তারপরে এখানের মধ্যে দেবো জোয়ান আর কালো জিরে, অল্প করে কাঁচা লঙ্কা কুচো, যেহেতু আমি বেশি ঝাল পছন্দ করি না তাই। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আর এর সঙ্গে আমি একটু তেল অ্যাড করব, গরম তেলও অ্যাড করা যায়, এমনি তেলও অ্যাড করা যায়। আমি এমনি তেল অ্যাড করব যাতে এটা ক্রিস্পি হয়, এমনি তেলও অ্যাড করা যায়, কোনো অসুবিধা নেই। ব্যাস, তাহলে এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে আজকে পলতা পাতার বড়া। কড়া বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি, সবগুলো ইনগ্রিডিয়েন্টস সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ইমামি তেল ব্যবহার করব, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এই তেলটা আমি ব্যবহার করব, তাই আমি এই তেলটা এর মধ্যে ঢেলে দেবো। বেশি দেবো না, আবার অতিরিক্ত দিলে পোড়া পোড়া হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না গরম হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। আজ কিন্তু আমি জোরে তুলে দিয়েছি একদম পুরো। এবারে আমি দেখব গরম হয়েছে কি না। তেলটা গরম হয়ে গেছে বুঝতেই পারছি। এবারে আমি হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে একটা করে টুকরো নিয়ে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কিন্তু এইরকম করে একটা একটা করে দিয়ে দেবো। এরকম করে একটা একটা করে দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দেবো, এত জোরে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কটা আমি দিলাম, এগুলো এক পিট করে হয়ে যাবে, আবার ফের আরেক পিট করে আমি দেব।
এক হাতে ক্যামেরা আরেক হাতে রান্না, খুব অসুবিধা হয়, দেখাতেও অসুবিধা হচ্ছে, কিন্তু উপায় নেই, যে যার কাজে ব্যস্ত থাকে। আমি যদি আমার কাজে যদি সবাইকে ব্যস্ত করে ফেলি তাহলে অন্যজনের কোনো কাজ করতে পারবে না, নিজের কাজ নিজে করাই ভালো সবসময়। উল্টে উল্টে দিচ্ছি, অটোমেটিক ছেড়ে যাবে, কেন এর মধ্যে আমি তেল দিয়েছি, সাথে সাথে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা দিলে তেল সবসময় কম টানে আর ক্রিস্পি হয়। এগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু সুন্দর করে থাকবে, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। এটা বহুদিনের আগেকার দিনের রেসিপি, এখন তো এগুলো কেউই খেতেই চায় না, আজকালকার দিনের বাচ্চারা এগুলো খেতেই চায় না। আমি এগুলো দেখেছি সেই ঠাকুমা দিদিমাদের আমলে, সেই ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন দেখতাম দিদারা এইসব বড়া তৈরি করতো, কিন্তু এখনকার বাচ্চারা, আমরা তো এগুলো ভুলেই গেছি। হঠাৎ জানি না বাড়ির মধ্যে এসে গেলো পলতা পাতা, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, আমি তখন শুরু করেছি। নাহলে এখনকার দিনে বাচ্চারা এসব খেতেই চাইবে না, এসব পুরনো দিনের রেসিপি। সুন্দর হয়ে গেছে, এপিট ওপিট করে পুরো একদম লাল হয়ে গেছে। অতিরিক্ত বেসন দিলে খেতে ভালো লাগে না, আর একটু যেহেতু পলতা পাতা একটু শক্ত হয়, তাই অতিরিক্ত শক্ত সেগুলো না নেওয়াই ভালো। ব্যাস হয়ে গেছে, আমি এবার নামিয়ে সার্ভ করবো। আবার ফের বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি আবার ফের দিয়ে দেবো একটা একটা করে। আঁচটা মিডিয়াম হাইতে থাকবে, অতিরিক্ত জোরে দেবো না, যতটা কম থাকে ভালো। অতিরিক্ত দিলে জোরে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি অতিরিক্ত জোরে কখনোই দেবো না। এটাও দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। এবার এগুলো এক পিঠ হয়ে গেলে আবার আগেকার মতো নামিয়ে নেবো, আরেক পিঠ তৈরি করে, তারপরে একদম কমপ্লিট করে দেখাচ্ছি। এগুলো ভাজতে একদম এক পিঠ হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ আমি উল্টে নেব। উল্টে নিয়ে তারপর নামিয়ে নেবো। একসঙ্গে যদি বেশি বেশি নাড়তে থাকি এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেন পাতাগুলো খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব থাকে। অতিরিক্ত বেসন দেওয়াও যায় না, একটা লিমিটে, মানে যতটুকু ভালো লাগবে ততটুকু। আর এছাড়া জ্বর হলে, মুখে রুচি চলে গেলে সাধারণত পলতা পাতার বড়া খাওয়া হয়। অনেকে পলতা পাতা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি করে খায়, আমি কিন্তু সেটা করলাম যে চচ্চড়ি আর না করে আমি এখানে পলতা পাতার বড়া তৈরি করলাম। এমনিও খাওয়া যেতে পারে, খেতে খুব সুন্দর লাগে। তৈরি হয়ে গেল পলতা পাতার বড়া, খুব সুস্বাদু, এবং এটা একটা বহুদিনের পুরনো রেসিপি এবং এখন প্রায় হারিয়ে গেছে বললেই চলে। আর এটা জ্বর হলে কিংবা মুখে রুচি ফিরিয়ে আনে। আপনারা যেভাবে দেখলেন এভাবে অবশ্যই ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, নতুন ভিডিও আনতে ভীষণ উৎসাহ করে। থ্যাংক ইউ। আজ রবিবার মানেই চিকেনের ঝোল হবে। অন্য কোনো রেসিপি রবিবার দিন সবসময় খেতে চায় না, ওই জন্য আমি আর চিকেনের ঝোল বানাবো, আলু দিয়েই বানাবো। নতুন কোনো রেসিপি বানাতে না করছে, কেননা বলছে যে চিকেনের ঝোল খেতে ইচ্ছা হচ্ছে। চিকেনের ঝোল রবিবার দিন এদের খেতে খুব ভালো লাগে রবিবার দিন। যাই হোক, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম লঙ্কা হলুদ আর সাদা তেল দিয়ে, অন্তত 2 ঘন্টা রেখে দেবো পরিষ্কার করে ঢাকা দিয়ে। ঢাকনা দিয়ে দিই, আপাতত 2 ঘন্টা থাক, তারপরে আবার ফের কী প্রসেস করবো দেখাবো। যদিও বহুবার দেখিয়েছি তবুও। 2 ঘন্টা পর ফিরে এলাম, চিকেন এইরকম হয়ে রয়েছে। আলুগুলো কেটে নিয়েছি, এখানে আদা পেস্ট এতটা লাগবে না, এখানে রসুন পেস্ট পুরোটাই লেগে যাবে। এখানে পেঁয়াজ কুচো রয়েছে, বড় বড় 3টে পেঁয়াজ, একটু রসুন কুচো দেবো, গোটা গরম মশলা দেবো, লবণ দেবো, চিনি দেবো পরিমাণ মতো, তবে এগুলো এখনও দেখাইনি। ওদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াতে, তেল অলরেডি গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। আমি এই জন্য এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিলাম,
সাদা তেলেরই রান্নাটা হচ্ছে। পেঁয়াজগুলো নাড়বো, কন্টিনিউ নাড়তে থাকবো পেঁয়াজগুলো। তবে বেশি নাড়বো না, আবার হাত ব্যথা হয়ে যাবে অতিরিক্ত নাড়তে নাড়তে। তাই আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। অটোমেটিক্যালি এটা কিন্তু এক পিঠ হয়ে গেলে আবার ফের আরেক পিঠ ভেজে নেবো। তাই একটু ঢাকা থাক, এক পিঠ হয়ে যাক, তারপর আরেক পিঠ ভাজবো। আর আলুগুলো আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো, এখন আর আলাদা করে ভাজছি না। অতিরিক্ত তেল মোটেও ভালো না, এমনিতে চিকেনে চর্বি থাকে, তারপরে আবার ফের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আবার যদি বেশি তেল দিই সেটা কিন্তু হেভি হয়ে যায়। অত হেভি শরীরের পক্ষে, হার্টের পক্ষে মোটেও তেল ভালো নয়। দেখতে এসেছি পেঁয়াজগুলো কি অবস্থায় রয়েছে। এতক্ষণ অন্য কাজ করছিলাম, প্রায় হয়েই গেছে, অনেকটা লাল হয়েছে। আরেকটু হবে, জোরে তুলে দিলে হয়ে যায়, কিন্তু জোরে তুলে দিলে কি হয়, উপরটা পুড়ে যায়, তখন একদম ভালো লাগে না। এইবারে আমি দেবো গোটা গরম মশলা, কিন্তু আরেকটু ভাজা হোক। জোরে তুলে দিলে উপরটা পুড়ে যায়, কিন্তু টেস্ট ভালো হয় না। আর মিডিয়াম হাইতে রাখলে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। কখনো কখনো একদম লো ফ্লেমে করলে আরও ভালো হয়, কিন্তু অনেক সময় বেশি নেবে, তখন অন্যান্য কাজ আবার হবে না। যার জন্য এদিকে অত সময় তো দেওয়া যাবে না, মিডিয়াম হাইতে করে যতটা তাড়াতাড়ি করা যায় করে নিই। আর চারিদিকে যে তেল চিটে ভাবটা সেটাও কিন্তু হয় না, অনেক ঘর পরিষ্কার থাকে, তারপরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই জন্য ঢাকনা দিয়ে রান্না করার এটা একটা সুবিধা রয়েছে। ঢাকনাটা খুলবো, ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, নেড়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল না হলে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজতেই থাকি, তারপরে মাংসটা দেবো। অন্যান্য যেহেতু মশলাগুলো মিক্সিতে পেশা রয়েছে, তাই ওইগুলোতে কোনো অসুবিধা হয় না। অতিরিক্ত আগে দিলে আবার মশলা কষে গেলে সেখানে দেখা যায় চিকেনগুলো ঠিকমতো না হয়। কিন্তু এর মধ্যে আবার আমি যে সিস্টেমে রান্নাটা করি, এই সিস্টেমে দেখা যায় যে চিকেনটা খুব সুন্দর ভাজা হয়, আলুগুলো ভাজা হয়, একসঙ্গে সমস্ত কিছু হয়ে যায়। আর একটা একটা করে করতে গেলে দেখা যায় অতিরিক্ত তেল বেশি দিতে হয়, যেটা শরীরের পক্ষে একদমই ভালো নয়। আমি প্রত্যেকটা রান্নাতেই আমি বারে বারে বলি। আর একটু ভাজা হবে। পেঁয়াজ লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এক হাতে ক্যামেরা আর আরেক হাতে রান্না, একটু ডিফিকাল্ট হয়, কিন্তু অভ্যেস হয়ে গেছে যদিও আমার। কেননা যে যার কাজে ব্যস্ত থাকে, আরেকজনকে ডিস্টার্ব করা আমার পক্ষে কিন্তু খারাপ লাগে। কেননা আমি সবসময় নিজের কাজটা নিজে করার চেষ্টা করি। ভিডিও এডিট থেকে আরম্ভ করে ভিডিও সব কিছু করি, কাইন মাস্টারে আমি করি, কম্পিউটারে সেরকম হাত দিই না। হয়তো একটু গেম খেলতে বসলাম কিংবা ভাইটাল যদি কিছু থাকে তখন কম্পিউটারে বসি, নাহলে আমি মোবাইল দিয়ে সমস্ত কিছু করে নিই। কম্পিউটারেও বসি না, কেননা আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওরা সবসময় ওরা ব্যস্ত থাকে, ওই জন্য আমি ওদেরও ডিস্টার্ব করি না। নিজেই এডিটিং করি, নিজেই সব করি, এবং মোবাইল দিয়ে করি। কেননা আমার যখন সময় আমার হাতের পাশে মোবাইলটা থাকে, তাই নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করি। ব্যাস, পেঁয়াজ গেল একদম পুরো লাল হয়ে। এইবারে এর মধ্যে আমি ঢেলে দেবো চিকেনগুলো। এর মধ্যে আমি চিকেনগুলো যেগুলো রেখেছিলাম, প্রায় 2.5 ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল, আমি এবার এর মধ্যে এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কিন্তু একটু নেড়ে নেবো ভালোভাবে। নেড়ে নিয়ে কিন্তু আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো। সময় নিয়ে রান্না করলে ভালো হয়। যখন সময় থাকে তখন একটু বেশি সময় নিয়ে রান্না করি, যখন অন্যান্য কাজ অনেক বেশি থাকে, বাইরের কাজ থাকে, ঘরের কাজ থাকে, একসঙ্গে সব, তখন রান্নার পেছনে সময় দিতে পারি না। রবিবার দিন হলে একটু সময়টা দেখে হাতে একটু বেশি পাওয়া যায়, তাও অন্যান্য অনেক কাজ থাকে। আর কাজের লোক সে তো সব করে না, সে কাজ করাও যায় না করাও, তাই আমাকে সব কিছুই করতে হয়। তার জন্য যতটাই আমি পারি নিজের কাজ নিজে সুন্দর করে চেষ্টা করি। কাজের লোককে বলেও সে নোংরা করে কাজ করে রেখে দেবে। নিজের সব কাজে যতক্ষণ না হাত লাগাবো, নিজের যতক্ষণ পর্যন্ত সব কিছু না দেখবো, ততক্ষণ পর্যন্ত কিছুই ঠিকঠাক হবে না। বাইরের কাজ কি ঘরের কাজ, সব কিছু নিজের দায়িত্ব নিয়ে আমি সামলাতে থাকি। না, সেইবার আমি এতে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাহলে দেখা যাবে যে এটা সেদ্ধ হয়ে যাবে, জল ছেড়ে যাবে। এবার আমি এটাকে খুলে দেখবো। আমি এতে আর লঙ্কা অ্যাড করবো না,
রসুনের মধ্যে রসুন আর লঙ্কা একসঙ্গে, কাঁচা লঙ্কা পিষে রেখে দিয়েছে, ওখানে কিছু কাঁচা লঙ্কা রয়েছে, এখানে লঙ্কা রয়েছে, গুঁড়ো লঙ্কা নিয়ে শেষে আমি লবণ ব্যবহার করব, একটু চিনি ব্যবহার করব, কিন্তু এতে অনেক জল বেরিয়ে গেছে। এটা দমে রান্না হচ্ছে, ধীরে 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 ধীরে, তাহলে কিন্তু টেস্ট ভালো হয়, মাংসটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে, কত সুন্দর স্মুথ একটা টেক্সচার এসে যায়। পেঁয়াজগুলো গলতে শুরু করে অটোমেটিক্যালি। আবার ফের আরেকটু ঢাকা দিয়ে দেবো। এইরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা টেস্ট ভালো হয়, একটা স্মুথ টেক্সচার আসে, অটোমেটিক্যালি চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়, এতে বেশি সময় লাগে না। তবে হ্যাঁ, আমি এবারে এটার মধ্যে আলুগুলোও দিয়ে দেবো, দেখবো কি অবস্থায় রয়েছে। চিকেন সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হবে না, এর জন্য আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। চিকেনের একটা যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, আলুগুলো এর সঙ্গে একসঙ্গে ভাজা হয়ে যাবে। আদা রসুন পেস্ট আমি এখন দেবো না, কেননা তলায় ভরে গেলে না বাজে লাগে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো সব একসঙ্গে কষে গেলে, আলুগুলো নরম হয়ে গেলে, চিকেনগুলো একেবারে সিদ্ধ হয়ে গেলে আর একটু মনে হয় হয়তো লঙ্কা লাগবে জাস্ট কালারটা করার জন্য। চিনি দিলে একটু কালারটা আর একটু ডিপ আসে, কিন্তু হলে কী হবে, এগুলো একসঙ্গে এগুলো আমি কিন্তু ভাজতে থাকবো। এর সঙ্গে একসঙ্গে ভাজা হলে তাহলে দেখা যাবে যে এর কিন্তু যে আলুর যে কাঁচা গন্ধ সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। আমি আলাদা করে আর আলুগুলো ভেজে নিই নি, কেননা যত বেশি ভাজাভাজি করবে, যত এক গাদা বাসন হবে, বেশি তেল লাগবে। আমি একেবারে ভেজে নিচ্ছি, একেবারেই সুন্দর হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, 2-3 মিনিট পর। বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, চড়া রোদ, ঘরে রান্না আর এখানে রান্না হচ্ছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থায় রয়েছে। আলু এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এগুলো আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি আদা রসুন দেবো না, এখন আদা রসুন দিলে তাহলে তলাটা ধরে যাওয়ার সময়। আমি চাইছি একেবারে সব একদম পুরো আলু এবং চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি আদা রসুন দেবো। কারণ আদা রসুন দিয়ে বেশিক্ষণ নাড়তে হয় না, জল ঢেলে দিতে হয়, কেন তো হয়েই গেল। যেহেতু দমে রান্না হচ্ছে, খুব কম আছে রান্না হচ্ছে, তাই এমনিই সেদ্ধ হয়ে যাচ্ছে। অত তাড়াহুড়ো করার কোনো দরকারই নেই আদা রসুন দেওয়ার জন্য। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা, আর এখানে যেটা রসুন রেখেছিলাম সেই রসুনটা আমি পুরোটা দিয়ে দেবো। রসুন কাঁচা লঙ্কা রয়েছে, এবার একটু নেড়ে আবার ফের আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু কালারের জন্য আমি জাস্ট একটু লঙ্কা দেবো, একটু লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য, মানে কালারটা আর একটু হলে ভালো লাগবে। যদিও কোনো অসুবিধে নেই, টেস্ট ঠিক আসবে। এবারে কন্টিনিউ আর নাড়বো না, এবার আরেকটু ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে। হলুদ লবণ দিইনি, সরি, হলুদ লঙ্কা পুরো ঠিক পরিমাণে হয়ে গেছে। আলুগুলোর যে কাঁচা গন্ধ ছিল সেগুলো সব একদম চলে গেছে। এইবার আমি জল দেবো পরিমাণ মতো। এবার আমি এর মধ্যে এই যে এতটা পরিমাণ চিনি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর আসে এবং টেস্ট ভালো হয়। নেড়ে দেবো, সবই সিদ্ধ হয়ে গেছে। জাস্ট যেহেতু ঝোল হবে বলে, কষা হলে আমি একটু নামিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু যেহেতু ঝোল হবে তাই আমি এর মধ্যে বেশি নয় অল্প করে জল ঢেলে দেবো। হয়ে গেছে, একদমই কমপ্লিট। লবণ দিলেই হয়ে যাবে, কিন্তু তবুও আমি এখন লবণটা দেবো না, অল্প করে জল দেবো। জল দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো, জাস্ট অল্প করে ফোটাবো। কেননা চিকেনের যেহেতু ঝোল বানাচ্ছি, সেই হেতু একদম চিকেন পুরো একদম নরমই হয়ে গেছে বলা চলে। আলুগুলো একদম পুরো
ঠিকঠাক হয়ে গেছে। আর একটু জল দেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু সেদ্ধ হয়ে গেছে চিকেন, তাই আমি দিয়ে দেবো। যদি আগে দিতাম তাহলে কিন্তু মোটেও ভালো হতো না, কেননা সিদ্ধ হতো না। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, জাস্ট অল্প করে ফুটিয়ে আর নামিয়ে নেব। তারপরে অল্প করে কিছুটা সার্ভ করব, সার্ভ করে দেখাবো কীরকম দেখতে হয়েছে। আজকের মেনু চিকেনের ঝোল, মুরগির ঝোল, যে যেমন ইচ্ছা বলতে পারে। জাস্ট একটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে জলটা না ভালো এর মধ্যে একসঙ্গে মশলাগুলো, জল সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, বেশ সুন্দরভাবে গা মাখা মাখার মতো হয়ে যায়। তারপরে আমি দেখাচ্ছি। বোঝাই যাচ্ছে হয়ে গেছে। অতিরিক্ত ঝোল রাখিনি, আবার একদম যে হেভি গাঢ় তাও না, ঠিক দরকার মতো। সেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো নরম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর অল্প করে সার্ভ করে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল মাংসের ঝোল। কিছুটা পরিমাণ আমি দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। এইরকমভাবে বানালে খুব সুন্দর লাগে, খুব সুন্দর, মানে সব কিছু সিদ্ধ হয়ে যায়, মশলাগুলো একদম গলে যায়। আমি এই প্রসেসে যখন ঝোল বানাই, আমি এই প্রসেসে বানাই। অতিরিক্ত মশলাও দিই না, আবার একদম যে কাজ কম তাও নয়। আলুগুলো ভালোভাবে গলে যায়, মানে খুব সুন্দর টেস্টি একটা খাবার তৈরি হয়। যার জন্য আপনারা এইভাবে বানান, দেখবেন খুব সুন্দর এনজয় করবেন, ভালো লাগবে। যাই হোক, নেক্সট ভিডিওর অপেক্ষায় আবার আপনারা থাকবেন। আর লাইক করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।